পিসার হেলানো মিনার দর্শনীয় স্থান, সপ্তম আশ্চর্যের একটা, আর এখানে হেলানো বাড়ি আতঙ্কের স্থান। গতকাল কলকাতা পুরসভার ছবি আমরা দেখিয়েছিলাম। গত কয়েকদিনে কলকাতা পুর এলাকায় অন্তত তিনটে বহুতল হেলে গিয়েছে, আর এবার একেবারে বিধাননগর পুর এলাকায় অন্তত দু জায়গার ছবি সামনে এসেছে যেখানে একে অপরের দিকে হেলে যাচ্ছে বাড়ি। এমন পরিস্থিতি যে সেই বহুতল খালি পর্যন্ত করতে হচ্ছে। ফের অনিশ্চয়তা, ফের সংশয়, ফের পুরসভার নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই পাশাপাশি আজ আপনাদের দেখাবো রাজ্যের প্রধান বিরোধী দলের অন্দরে দুই শীর্ষ নেতার মধ্যে দূরত্ব কি ক্রমশ বাড়ছে, জল্পনা নিজেরাই তৈরি করেছেন তারা। এবং দেখাবো ফের পুলিশকে লক্ষ্য করে চলেছে গুলি সেই মালদায়। কিন্তু শুরুতে আজকের বিষয়। ফের হেলে পড়ল বহুতল। বিধাননগরের নারায়ণপুর থেকে জগৎপুর, আতঙ্কে স্থানীয়রা। এই জগৎপুরে দুটো বহুতল পাশাপাশি একে অপরের দিকে হেলে পড়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে, এই শহরে কোথায় কোথায় এরকম পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে? আর কত মানুষকে অনিশ্চয়তার মধ্যে এক একটা মুহূর্ত কাটাতে হবে? আমি জানি না, আমার সময়ে হয়নি। বহুতল হেলে পড়তে দায় নিয়ে শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। এই দায় নিয়ে চাপানুতোর শুরু প্রায় সব জায়গাতে দেখা গিয়েছে। যেখানে যেখানে বহুতল হেলে পড়ার ঘটনা ঘটেছে, কাউন্সিলরদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ট্যাংরায় ভাঙা হবে হেলে পড়া বহুতল, বাড়ি খালি করতে নোটিশ পুরসভার। 3 দিনের সময় দেওয়া হয়েছে, তার মধ্যে এই বহুতল খালি করে দিতে হবে। কারুর আপত্তি থাকলে 24 ঘন্টার মধ্যে যোগাযোগ পর্যন্ত করতে বলা হয়েছে। এখন আবাসিকরা বলছেন, যাবো তো বুঝলাম, কিন্তু যাবোটা কোথায়? সুকান্ত নবজাতক এগিয়ে শুভেন্দু। সুকান্ত শুভেন্দু দূরত্বের জল্পনার মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন কুণাল ঘোষ। প্রশ্ন করছেন অনেকে, কুণাল ঘোষ আসলে কি বার্তা দিতে চাইলেন? গোয়ালপুকুরের পর কালিয়াচক, ফের পুলিশকে লক্ষ্য করে গুলি। গোয়ালপুকুরে যে ঘটনা ঘটেছিল, একেবারে বন্দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল আদালত থেকে, গুলি চালানোর ঘটনা ঘটেছিল, পরে এনকাউন্টার ঘটনা ঘটে এবং সেই ঘটনা রেশ কাটতে না কাটতে মালদায় চলল গুলি। খেয়াল রাখতে হবে, মালদায় ইতিমধ্যেই শুট আউটের ঘটনায় দুজনের প্রাণ চলে গিয়েছে। সিসিটিভিতে ধরা পড়া ছবি ছেলের নয়, সেফ আলী খানের ওপর হামলায় ধৃতের বাবার বয়ানে চাঞ্চল্য। এইখানে প্রশ্ন উঠছে, তাহলে সিসিটিভিতে যাকে দেখা যাচ্ছে সে যদি বাবা যদি তাকে নিজের ছেলে বলে দাবি না করেন, তাহলে সেই ব্যক্তিকে, সেই ব্যক্তি আর ধৃত ব্যক্তিকে এক ব্যক্তি নয়? নিঃসন্দেহে প্রশ্ন উঠছে। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো, বিধাননগর পুরসভা এলাকায় হেলে পড়েছে বহুতল। এর আগে কলকাতা পুর এলাকার বাঘাযতীন, কামারহাটি এবং ট্যাংরার ছবি দেখিয়েছিলাম। এবার বিধাননগর পুর এলাকার নারায়ণপুরে হেলে পড়েছে বহুতল। দু জায়গার ছবি, একদিকে বিধাননগর নারায়ণপুরের ছবি দেখছেন, অন্যদিকে বাগুইআটি জগৎপুরের ছবি দেখছেন। নারায়ণপুরে হেলে পড়েছে বহুতল। এই হেলে পড়া বহুতলকে খালি করা হয়েছে, প্রত্যেককে সরানো হয়েছে। কিন্তু এই বাগুইআটি জগৎপুরের যে ছবি, দুপাশে দুটো বহুতল হেলে পড়েছে। এখানকার বাসিন্দারা তাহলে যাবেন কোথায়? সেই অনিশ্চয়তা তৈরি হয়েছে তাদের মধ্যে। আমি এই জায়গা থেকে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে। সব থেকে বড় প্রশ্ন প্রত্যেকটা হেলে পড়া বহুতলে যেটা ওঠে, যে হেলে পড়া বহুতলের পর আবাসন খালি করার জন্য নির্দেশ দেওয়া হয়, কিন্তু তারপরে হচ্ছে অনিশ্চয়তার জায়গাটা, যেটা যাবেনটা কোথায়? একদম তাই সুব্রজিৎ, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বিধাননগর পুরসভার 23 নম্বর ওয়ার্ড এবং বাগুইহাটির জগৎপুরের নেতাজি পল্লীর গোপাল ভবন এলাকা। এই যে হেলে পড়া বাড়ি দুটি, যার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, শান্তনু যে ছবি দেখাচ্ছে, দুটি পাশাপাশি বাড়ি, দুটি হেলে রয়েছে। দুটি বাড়িরই ঠিকানা, দাগ নম্বর কিন্তু নেই। কারণ এলাকার বাসিন্দাদের অভিযোগ, জলাশয় ভরাট করে এই বাড়ি তৈরি হয়েছে এবং এই এলাকার 10 থেকে 15টি বাড়ি এভাবেই তৈরি হয়েছে। তাই সব বাড়িরই ঠিকানা গোপাল ভবন এলাকা। এবং এই এলাকায় শান্তনু যে ছবি দেখাচ্ছে, পাশাপাশি দুটি বাড়ি হেলে রয়েছে জলাশয় ভরাট করে। এই বাড়িটা, প্রথম যে বাড়িটার আমরা ছবি দেখাচ্ছি, এটি 6 বছর তৈরি হয়েছে এবং পাশের বাড়িটি 2.5 থেকে 3 বছর তৈরি হয়েছে 2022 সালে। এবং এই বাড়িটির সময় কাউন্সিলর ছিলেন আশা নন্দী এবং এই বাড়িটি তৈরির সময় এলাকার কাউন্সিলর ছিলেন চুঙ্কু মণ্ডল। তারা একে অন্যের দিকে কার্যত দায় ঠেলাঠেলি করলেও বাড়ির বাসিন্দারা তারা যাবেন কোথায় সেই প্রশ্ন তুলছেন। পুরসভা থেকে কোনো নোটিশ সার্ভ করা হয়েছে আপনার? না না, এখনো করিনি, কিন্তু উনি কালকে দেখে গেছে, কিন্তু আজকের পর থেকে দেখছি আপনারা এই মিডিয়ারা সব ঢুকছে, এটাই দেখছি। সেক্ষেত্রে পুরসভা যদি বলে বাড়ি ভেঙে ফেলতে বা বাড়ি ছেড়ে দিতে, যাবেন কোথায়? আমি তো বলেই দিয়েছি আমি বাড়ি ছাড়বো না, আমি তো বলেই দিলাম। আর আমি যদি বাড়ি ছাড়া আমাকে ব্যবস্থা করে দেবে, ব্যবস্থা না করলে তো আমি ছাড়বো না। কেন, আমার স্বামী অনেক কষ্ট এই বাড়িটা করেছে, আমি কিন্তু এই বাড়ি ছাড়বো না। যদি ভাঙতে হয় আমাদের বাড়ি তৈরি করছিলেন, জলা জমি ছিল সেই জায়গায়, তখন বাধা দেয়নি? না, তখন তো কেউ এসে বাধা দিনি যে এরকম হবে না, 3 তলা এরকম তো কেউ বাধা দিনি আমাকে।
তখন তো বাধা দিতে পারতো। এখন কি মানে বলছে যে বাড়ি আমার ঝুঁকে গেছে, এই আপনাকে অবজেকশন জানিয়েছে। তো এটা তো আমি জানি না যে জানিয়েছে। দাঁড়াও কথা বলছিলাম টুলটুলি করের সঙ্গে, এবং মিঠুন করের বাড়ির টুলটুলি কর যে ছবি দেখাচ্ছেন যে তারা যখন বাড়ি তৈরি করছেন তখন কেন কেউ বাধা দেয়নি, তখন কেন প্রশ্ন যে যখন বাড়ি তৈরি করা হচ্ছে তখন কোনো বাধা দেওয়া হয়নি। আচ্ছা, শিবাশিস বলছিল দাগ নম্বর নেই, তার মানে কি এটা সরকারের খাতায় কোনো নথিভুক্ত বাড়িই নয়? প্রশ্নটা এইখানে উঠছে যে খেয়াল করবেন যে দুটো যে বহুতল, সেটা যে কোনো ক্ষেত্রে দুটো বহুতলের মাঝে একেবারে কলকাতা পুরো এলাকা বা যে কোনো পুরো এলাকায় ন্যূনতম একটা ব্যবধান রাখতে হয়। সেই ব্যবধানের ধারে কাছে যায়নি দুটো বহুতলের নির্মাণ করার সময়, অর্থাৎ প্রথম থেকেই বাড়িটি বেআইনিভাবে তৈরি হয়েছে বলে অভিযোগ। এইখানে নজরদারিটা ছিল কোথায়? দেবনারায়ণ সরকারের কাছে আসবো। শুধু একটা কথা এখানে আমি দর্শকদের স্মরণ করিয়ে দেব, কয়েকদিন আগে তিব্বতে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়ে গিয়েছে, যার মাত্রা ছিল রিক্টার স্কেলে 7-এরও বেশি। ভয়ঙ্কর তার পরিণতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই তীব্রতার ভূমিকম্প হলে কলকাতায় ম্যাসাকার হয়ে যাবে। আমি বলছি দেবনারায়ণদা, যে পরিমাণে বেআইনি বহুতল একের পর এক আসছে, তো মনে কোনো ভূমিকম্পের প্রয়োজন হবে না, এমনিতেই বাড়িগুলো ভেঙে পড়লে ভয়ঙ্কর পরিস্থিতি, কোনো নজরদারি নেই। বাড়ি বহু বেআইন হয়েছে। সেদিন আগেই বাঘাযতীনে বাড়ি নিয়েই কথা হচ্ছিল, তখনই আমি সে পেপারে দেখলাম, খুব লিডিং নিউজ পেপারে দেখলাম ওই এলাকায় প্রায় 3,500-এর বেশি অবৈধ বাড়ি হয়েছে এবং জলাভূমি বাড়ি। সুতরাং কোথায় হয়নি, আছে প্রত্যেক জায়গায় কম বেশি হয়েছে। এটা পরিষ্কার আপনাদের ইসেরই খবর, সমীক্ষার খবর। মানে বেনিয়মটাই নিয়ম। হ্যাঁ, বেনিয়মটাই হয়ে গেছে, অনেক বাড়ি হয়ে গেছে। আজকে থেকে না, আজকে যদি বলে এই সরকারের 12-13 বছরে সব হয়েছে, বহুদিন থেকে চলছে। আজকে সে তো মেয়র পরিষ্কারই বলেছে। এখন দায় কার? হ্যাঁ, সংসারে কারো থাকে দাবি, কারো থাকে দায়, এই নিয়ে সংসার। যোগাযোগের রবীন্দ্রনাথ, কারো দায়টা কার? দায় কি সরকারের দায় না কিনেছে যারা যে বিক্রি করলো? এই প্রশ্নটা হচ্ছে এইখানে। এ তো সরকার পরিষ্কারই বলছে যে 3 দিনের মধ্যে বাড়ি ভেঙে যাবে, 3 দিন কেলে যাবে। যারা কিনছে, আমরা কিনেছিলাম, আমাকে তো দাও। এখন কে দেবে? এটা আলোচনা তো প্রশ্ন। এই জিনিসগুলো আমি বলছি এই যে দুটো বাড়ি, আপনি দর্শকেরাও খেয়াল করছেন, এই বাড়ি দুটোর মধ্যে ব্যবধানটা কোন জায়গায় ছিল? ফাউন্ডেশন তুমি কিছুদিন আগে, তারপর ব্যবধানটা ক্রমশ কমছে। এই দায়টাও হচ্ছে যারা বাড়িটা কিনেছেন তাদের। বেআইনি ভাবে বাড়ি তৈরি হচ্ছে। আমি বলছি তাই যদি হয় বেআইনি বাড়ি, সেখানে আপনি জলের লাইন দিচ্ছেন কেন? জলের ট্যাক্স জন্য আপনি লাইন দিচ্ছেন, আপনি সেখান থেকে পুরো কর নিচ্ছেন। একটা বাড়ি হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং গজিয়ে ওঠেনি 6তলা বাড়ি, অসুবিধা হয়নি তো। কেউ যদি বলে যে আপনি সেখান থেকে কর নিতে পারবেন, ট্যাক্স দিতে পারবেন, কিন্তু তারপরে বলবে দায় আমার নয়। দায় আমারও নিতে হবে, আগেরও নিতে হবে, পরেও নিতে হবে। মানে কেউ যদি বলে যে আমি দায় নেব না, এটা অতীত থেকে হয়ে আসছে বহু লোক। এবং আমি অপেক্ষা করবেন কতক্ষণ এটা ভেঙে পড়বে, ততক্ষণ অবধি। 30% বেশি বাড়ি কলকাতায় 30 থেকে 30, এরকম সমীক্ষায় দেখেছি, পুরো বাড়িগুলো সব অবৈধ বাড়ি এবং এর ম্যাক্সিমাম বাড়ি জলাভূমি। আমি বলছি পুরসভা আছে কি জন্য তাহলে? এই অবৈধ বাড়ি একের পর এক তৈরি হচ্ছে, পুরসভা করছেটা কি? কেয়া ঘোষ, আপনি বললেন শুরুতেই যে পিসার হেলানো টাওয়ার। আমি বলছি পিসার হেলানো টাওয়ার তো মানুষ দেখছে সারা বিশ্ব থেকে। কলকাতায় এসে তখন পিসির হেলানো টাওয়ার দেখবেন, একটা দুটো নয়, এগুলো ডজনে ডজনে হিসেবে এখন দেখতে পাবেন। সে শুরু হয়েছে বাঘাযতীন থেকে বিধাননগর হয়ে বাগুইহাটি, মাঝখানে ট্যাংরা রয়েছে, কামারহাটি রয়েছে। বলছি যে এই যে এই এতগুলো বেআইনি নির্মাণ হচ্ছে, কোনো পুরসভা, কোনো কর্পোরেশন, কোনো মিউনিসিপ্যালিটি কিছু জানে না এটাকে সম্ভব না? সম্ভব। সমস্ত জানে। ধন্যবাদ। আমি বলছি আপনার মনের কথাটাই বলে দিচ্ছি। জানে এবং চুপ করে আছে কেন জানেন তো শুভ্রজিৎ? আরে আমাকে বলতে দিন না। ব্যাপারটা হচ্ছে কাটমানি। যথা জায়গায় সঠিক মানুষের কাছে সঠিক বকরাটা পৌঁছে যাচ্ছে বলে কোনো কেউ কর্ণপাত করছে না, চুপচাপ থাকছে। আর বাড়িগুলো কি বলছে? আরো কাছাকাছি, আরো কাছে এসো। কিন্তু এটাতে করে মানুষের, তাদের প্রত্যেকটা মানুষ যে ফ্ল্যাট কিনেছে তাদের ইএমআই দিতে হচ্ছে, তাদের জীবনের সমস্ত সঞ্চয় ব্যয় করে তারা যে কিনেছে, এইগুলো নিয়ে মানুষের জীবন, তাদের জীবিকা, তাদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করছে তৃণমূল সরকার। আর এখানে কি হচ্ছে? তুই না মই। এরা বলছে বাম সরকার করেছিল। আমি এইখানে পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসবো। একটা জায়গায় কেয়া ঘোষ বলছেন যে মাসের পর মাস ইএমআই দিয়ে যেতে হয়েছে। আপনি বিশ্বাস করতে পারেন? পার্থদা প্লিজ, আমি দুজনকে থামালাম, নইলে পার্থদা আমাদের কথাই শুনতে পাবেন না। এই ট্যাংরাতে যেখানে বাড়ি হেলে পড়েছে, সেখানকার বাসিন্দারা বলছেন না না, কোনো ইএমআই দিতে হয়নি, কোনো ব্যাংক লোন নেই। আরে একটা অবৈধ নির্মাণ, ব্যাংক লোনই দেয়নি, পুরোটা ক্যাশে কিনতে হয়েছে। একবার কল্পনা করুন যে সারা জীবনের পুঁজিকে সঞ্চয় করে যারা এইরকম একটা বাড়ি তৈরি করেছেন, হঠাৎ করে বলছেন 3 দিন পর আপনারা বাড়ি খালি করে দিন। আজকে জলের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বলছি এই মানুষগুলো
যাবে কোথায়? তার মানে আজকে জলের লাইন বন্ধ হয়েছে, ইলেকট্রিসিটি বন্ধ হয়েছে, এটা তো সবটা পুরসভা করেছে। আমি বলছি আজকে আপনি বন্ধ করছেন, তাহলে এতদিন পর্যন্ত দিলেন কেন? এক্স্যাক্টলি শুভ্রজিৎ, সেখানেই পুরসভার দায় নিয়ে প্রশ্ন। এখানে দায় তিনবার উচ্চারিত হয়েছে। আমি পুরসভার দায় প্রথমে বলে নিই যে পুরসভার প্রাথমিক দায় হচ্ছে যে একটা বাড়ির অনুমোদন বৈধ কিংবা অবৈধ যদি হয়, পুরসভার দায়। দ্বিতীয় দায় হচ্ছে একটা নির্মাণ চলাকালীন, সেটা হচ্ছে যে নিরাপদে নির্মাণটা হচ্ছে কিনা, নাহলে সেখান থেকে দুর্ঘটনায় পড়ে মরছে কিনা। আর 3, নিরাপদ সম্পন্ন হওয়ার পর। ফলে এই 3টে পর্যায়ে পুরসভা যদি কোনো ভূমিকা পালন না করে, তাহলে পুরসভা থাকা না থাকে এই বড় প্রশ্নের মধ্যে পড়বে। এবং এই কারণের জন্য আজকের পুরসভা হচ্ছে বিপর্যয় মোকাবিলার জন্য সেই বাড়িতে বিদ্যুৎ বন্ধ করেছে। তাহলে বিপর্যয় পূর্ববর্তী যে প্রয়াস একটা পুরসভার তরফ থেকে থাকা দরকার, সেইটা যদি না থাকে এবং সেখানে দোষ কারো নয় মা বলে যদি সবাই বেরিয়ে চলে যায়, তাহলে তো মুশকিল। দায়ের প্রশ্ন উঠছিল, দেবনারায়ণবাবু বলছিলেন। আমি বলছি দেখুন, যে রিঙ্গার ল্যাক্টেট যে স্যালাইন কেনা হয়েছে না, সেটা কিনেছিল আমাদের স্বাস্থ্য দপ্তর। এবং স্বাস্থ্য দপ্তরের বলুন তো, তারপরে এতগুলো মানুষ মারা যাওয়ার পর স্বাস্থ্য দপ্তরের কজন অফিসারকে হচ্ছে শোকজ করা হয়েছে? আপনি যদি বলেন দায়, আপনি দায়ের প্রশ্ন বলছেন। এখনো পর্যন্ত হাওড়া ব্রিজ দাঁড়িয়ে আছে। এবার যদি হাওড়া ব্রিজের যদি দুটো স্ট্রাকচারাল মেম্বার খারাপ হয়, তাহলে হচ্ছে মাউন্ট ব্যাটেনকে দায়ী করবে এরপরে, যে ও কী গছিয়ে দিয়ে গেছে ইংরেজ বা লাট সাহেব আমাদের, যে যা দিয়ে হচ্ছে আমরা চলতে পারছি না। আমি বলছি যে এইভাবে যদি দায় চাপানোর, আমি বল রাজনীতি এবং কুরাজনীতি কুযুক্তিগুলো চলে, আমি বলছি কোনোভাবে সভ্য দেশে নাগরিক বাঁচবে না। ফলে আমার প্রশ্ন এটাই, যে একটা নাগরিক, আমাদের এখানে পুরসভা আছে, সরকার আছে, এই যে বাড়িগুলো রোজ শুভ্রজিৎ ভাঙছে না, বাড়ি ভাঙছে না, আসলে আইনের শাসন ভেঙে পড়ছে প্রত্যেক দিন। এবং এটাকেই এনশিওর করার কথা একটা সরকারের। আমি আবার বলছি যে এই সরকার যদি সচেতন হতো, তাহলে এই যে বেআইনি হচ্ছে কোত্থেকে, আপনি যদি দেখেন যে এই যে জলাভূমি বুঝিয়ে নির্মাণ, এটা আইন, এটা বেআইনি কাজ, এর জন্য আইন আছে, অথচ আইন রূপায়িত হয় না। আপনি যদি বলেন নকশা ছাড়া, সয়েল টেস্ট ছাড়া বাড়ি করা বেআইনি, এই পুরসভা জানে, অথচ সেই নির্মাণ হচ্ছে, আইনের শাসন পুরসভা প্রতিপালন করতে পারছে না। ফলে এই এতগুলো নো যদি পরপর হয়, আপনি কি করে একটা নিরাপদ বাড়ি পাবেন? এইখানে প্রশ্ন হচ্ছে যে দায়টা কার। দেখুন, এইটা হচ্ছে বেসিক জায়গা, যে কাউকে তো দায়টা নিতে হবে। এই দায় নিয়ে রাজনৈতিক চাপানুতরও সমানভাবে চলছে, কিন্তু প্রশ্ন হলো যে এই যে মানুষগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ছেন, তার দায়িত্বটা কে নেবে? দায় নিয়ে কিভাবে রাজনৈতিক চাপানুতর, আমি এইবার আপনাদের সামনে রাখবো। দেখুন, বাড়ি হেলে পড়া মানেই সেটা সরকার বা পুরসভার সবাই দায়ী, এই থিওরিটা যেতে পারে না। কারণ অনেক বেসরকারি যারা রয়েছেন, প্রাইভেট যারা করছেন, তারা কি কোয়ালিটি, কি ভিত তৈরি করছেন, কি করছেন, সেইগুলো তো কি করে নজর রাখা, বাড়ির প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটি গর্তে কি কাজ হচ্ছে, সেটা তো কোনো প্রশাসনের পক্ষে সেভাবে নজরদারি করাটা একটা অবাস্তব ব্যাপার। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই প্রশাসন গোটা বিষয়টা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখবে। আবার যারা কিনছেন তারাও দয়া করে পুরোতস্তু যাচাই করে সবটা দেখা বা কেনাটা বুদ্ধিমানের কাজ, যে একটা যাচাই করে নেওয়া, পরে সবটা পুরসভার কর্তৃপক্ষ বা সরকার পক্ষের ঘাড়ে না চাপিয়ে। ফলে যদি কোথাও কোনো হেলে যায়, নিশ্চয়ই কেন হেলছে এগুলো দেখা উচিত, কিন্তু কথায় কথায় পুরো কর্তৃপক্ষ বা সরকার কর্তৃপক্ষ সরকারকে অ্যাটাক করাটাও ঠিক না। যারা কাটমানি নিলে তো এরকমই হবে, এরা টাকাটা গুনেছে, বাড়িটার অডিট করেনি, বাড়িটার ভিত কেমন, চারিদিকে ছাড় দেওয়া আছে কিনা, বিল্ডিং প্ল্যানটা ঠিক আছে কিনা, সাইট প্ল্যানটা ঠিক আছে কিনা, জমির নেচারটা ঠিক আছে কিনা, এটা কোনোটাই তারা দেখেন, কাটমানি গুনেছেন। দেখুন, গতকাল এই অনুষ্ঠানে আমরা প্রশ্ন তুলেছিলাম যে এই ঘটনা, অর্থাৎ বাড়ি যে হেলে পড়ছে, এটা কি সরকারের কাছে, পুরসভার কাছে একটা আই ওপেনার হবে? আই ওপেনার যে হয়নি, তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে গার্ডেন রিচ। গার্ডেন রিচে যেভাবে বাড়ি হেলে পড়েছিল, পরিস্থিতি যেমন ছিল এখনো তেমনই আছে, এই অভিযোগ স্থানীয় বাসিন্দারা করছেন। দেখাবো আপনাদের। গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার পর একবার হইচই পড়ে যায়। বিভিন্ন জায়গায় দেখা যায় গার্ডেন রিচে যে বহুতল হেলে রয়েছে, কিন্তু এখন কি পরিস্থিতি, এখনও যে বিষয়টা জানাচ্ছেন স্থানীয়রা, তারা আতঙ্কের মধ্যে রয়েছে। যেমন পাশে এই যে বহুতল, সেই বহুতলের আগেও দেখা গেছিলো, এখনও সেই একই অবস্থা রয়েছে। একটি বহুতল হেলে একেবারে পাশের বহুতলের গায়ে পড়ে রয়েছে, যার মধ্যে গ্যাপ হচ্ছে এরকম একটা আঙুলের থেকেও কম।
এই রকম যে জায়গায় বহুতলে দেখতে পাচ্ছি তাদের যে জলের পাইপ বা অন্যান্য কিছু রয়েছে সেই সবটা ভেঙে গিয়েছে, কারণ পাশের যে বহুতল সেই বহুতল একেবারে হেলে পড়ে রয়েছে। এমন অবস্থায় পড়ে রয়েছে, দেখা যাচ্ছে বহুতলের যে একটা অংশ, সেই অংশ পাশের বাড়ির যে বহুতল সেখানকার যে বারান্দার যে গ্রিল রয়েছে সেই গ্রিলের ওপরে এসে পড়েছে। অর্থাৎ স্থানীয়রা জানাচ্ছেন যে এই রকমভাবেই তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছে। শহরে বেশ কয়েকটা জায়গায় বাড়ি হেলে পড়ার মতো ঘটনা ঘটছে এবং এর আগেও কিন্তু এই যে গার্ডেন রিচ এলাকা, সেই গার্ডেন রিচ এলাকা ভয়াবহ যে বহুতলের যে বিপর্যয়, নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনা এবং মৃত্যুর মতো ঘটনা, সেই ঘটনাগুলো ঘটে এবং তার পরবর্তীকালে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে গার্ডেন রিচে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই কিন্তু রয়েছে এখনও পর্যন্ত। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। ও যে অত্যন্ত উদ্বেগের মহানন্দাদি, গার্ডেন রিচের ঘটনা বছর পেরিয়ে গিয়েছে, যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে, কোনো পদক্ষেপ পুরসভার তরফে বাড়িগুলোকে ভাঙার ক্ষেত্রে এখনো পর্যন্ত নেওয়া হয়নি। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও বলছেন বাংলা বাড়ি প্রকল্পের কথা, গরিব মানুষদের দেওয়ার জন্য অত্যন্ত ভালো প্রকল্প। আমি বলছি এগুলো তো বাংলার বাড়ি, এগুলোর ব্যাপারে কে সিদ্ধান্ত নেবে, কে পদক্ষেপ করবে? দেখো আজকে নেতাজির জন্মদিন, তাই ওনার একটা কথা বলছি যে ফরগেট নট দ্যাট দ্য গ্রসেস্ট ক্রাইম ইজ টু কম্প্রোমাইজ উইথ ইনজাস্টিস অ্যান্ড রং। আসলে যেটা হচ্ছে যে মহাভারতের রাজধর্মের একটা বড় জিনিস হচ্ছে অঙ্গীকার, ন্যায় সত্য এগুলো ছেড়ে দিলাম। অঙ্গীকার মানে প্রশাসকের কাজ, যারা নাগরিক তাদের প্রতি একটা অঙ্গীকারবদ্ধ হওয়া। একটা জিনিস হচ্ছে যে দুর্নীতি বা বেনিয়ম এটাই নিয়মে পরিণত হয়ে যাচ্ছে এবং দুর্নীতিটা ব্যক্তিগত পর্যায়ে আটকে থাকছে না, এটা ঘুণ পোকার মতো সর্বস্তরে ছড়িয়ে পড়ছে এবং সেটা বহুতল পতনই হোক, মহিলাদের অসম্মান করা হোক, পুলিশকে গুলি ছোড়া হোক, সর্বস্তরে এটা ছড়িয়ে পড়ছে। এটা শাসকের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। প্রমোটার রাজ বলে একটা কথা আমরা শুনতে পাই, অর্থাৎ এই যে প্রমোটার্স তৈরি হয়েছে, প্রমোটাররা, এদের সঙ্গে এই রাজনৈতিক সংযোগ এটা একটা মারাত্মক জায়গায় চলে গেছে। অর্থাৎ তারা যা ইচ্ছে তাই করতে পারে। আর বারবার যে আলোচনায় পার্থপ্রতিম দা, দেবনারায়ণ দা বলছিলেন ঠিক কথাই, যে কর্পোরেশনের অনেক কাজ, কিন্তু এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কাজ, যে বাড়িটাকে সিসি দেওয়ার আগে সেটা সর্বোপরি ঠিক আছে কিনা সেটা দেখে নেওয়া। মহানন্দাদি বলছিলেন অঙ্গীকারের কথা, আমি বলছি আরেকটা অঙ্গীকার একেবারে রাজ্য রাজনীতিতে বিজেপির তরফে করা হয়েছিল, যেটা হচ্ছে 26-এ বদলের অঙ্গীকার। প্রশ্নটা হচ্ছে বিজেপির অন্দরে যখন এই জল্পনা তৈরি হচ্ছে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে কিনা, তখন অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে শুভেন্দু অধিকারীর কার্যত প্রশংসা বা সার্টিফিকেট পাওয়া গিয়েছে কুণাল ঘোষের থেকে। কুণাল ঘোষ বলছেন এই যে বিজেপির অভ্যন্তরে যখন রাজনীতিতে চলছে তখন সুকান্ত মজুমদারকে নবজাতক বলে কটাক্ষ করছেন এবং শুভেন্দু অধিকারীকে কার্যত সার্টিফিকেট দিচ্ছেন। শুভেন্দু অধিকারীর সাংগঠনিক কাজ এবং প্রশাসনিক দিক থেকে অনেক বেশি অভিজ্ঞ। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলের ছাত্র। বিজেপি রাজনীতিতে সুকান্ত যদি 40 থেকে 50 পান, তাহলে শুভেন্দু অধিকারী 70 থেকে 80 পাওয়ার যোগ্য। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মধ্যে সংঘাতের জল্পনার মধ্যে এই দাবি করছেন শুভেন্দুকে কার্যত সার্টিফিকেট দিয়ে কুণাল ঘোষ। বিজেপির অভ্যন্তরে রাজনীতিতে সুকান্ত মজুমদার তিনি নবজাতক। গোটা বিজেপির যত নেতা আছে তাদের থেকে শুভেন্দু অধিকারী সাংগঠনিকভাবে বা সরকারি কাজের অভিজ্ঞতায় অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি যোগ্য। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের ছাত্র, আপনি ভালো স্কুলের একটা আছে না, সে যদি স্কুল থেকে অন্য জায়গাতেও যায়, সেই কলেজ থেকে যদি অন্য জায়গাতেও যায়, তো দেখতে হবে তো কোন স্কুল কোন কলেজে তার অভিজ্ঞতাটা হয়েছে। শুভেন্দু অধিকারী দলবদল বা বিশ্বাসঘাতকতার জন্য শুভেন্দু অধিকারীর নিন্দা করব। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে কুৎসিত আক্রমণের জন্য শুভেন্দু অধিকারীকে সমান খারাপ ভাষায় আক্রমণ করব। কিন্তু বিজেপিতে যারা আছে তাদের মধ্যে সাংগঠনিকভাবে এবং প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অধিকারী অনেকটাই বাকি নেতাদের থেকে এগিয়ে। বিজেপির রাজনীতিতে সুকান্ত মজুমদার যদি 40-50 পেয়ে থাকেন, তাহলে শুভেন্দু অধিকারী অবশ্যই সেখানে 70-80-তে আছেন বিজেপির রাজনীতিতে। এখন কুণাল ঘোষের কথা অনুযায়ী যিনি বিজেপিতে নবজাতক এবং যিনি বিজেপিতে সুকান্তর থেকে এগিয়ে রয়েছেন, তারা কে কি বলছেন, অর্থাৎ সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। কুণাল ঘোষের মন্তব্য নিয়ে কে কি বললেন দেখুন। শুভেন্দু অধিকারী আমাদের অত্যন্ত সিনিয়র লিডার, কিন্তু তার সাথে কুণাল বাবুর পুরো কথাটা আমি অত্যন্ত পজিটিভভাবে লিখছি। তার কারণ হচ্ছে উনি বলেছেন সুকান্ত মজুমদার বিজেপির নবজাতক, এই শব্দটা ব্যবহার করে। এই নবজাতক 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, কলকাতা থেকে আগত বিশিষ্ট নাট্যকর্মী অর্পিতা ঘোষকে হারিয়েছে। এবার
আমার বয়স তত বছর রাজনীতিতে কাজ করা, রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুভেন্দুবাবুর মতোই ট্রেনিং নেয়া। বিপ্লব মিত্রকে 4 বার মমতা বন্দ্যোপাধ্যায় 4টি বিধানসভায় সভা করা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে 2টি বিধানসভায় সভা করার পরেও জেতাতে পারেনি। বিজেপির নবজাতকের যদি এত বড় পাওয়ার হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সে স্কুল নিয়েই প্রশ্ন উঠে যায় তিনি কতটা সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন। কাউকে বাদ রাখেননি, তারপরেও যখন হারাতে পারেনি, মানে বন্দে মে তো কুছ তো দম হ্যায়। তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন সাংসদ তিনি সুকান্তবাবু থেকে আপনাকে বেশি নম্বর দিচ্ছেন। না নমস্কার আমার কারো সার্টিফিকেট লাগবে, পয়সা দলের লোকের সার্টিফিকেট। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিতর্কটা তৈরি হলো কোত্থেকে, এই জল্পনাটা সামনে এলো কিভাবে? আসলে বিজেপির একটা একেবারে দলীয় কর্মসূচি ছিল, বৈঠক ছিল, সেই বৈঠকে শুভেন্দু অধিকারী অনুপস্থিত ছিলেন। এই অনুপস্থিতি নিয়ে যখন প্রশ্ন করা হয়, সেখান থেকে হচ্ছে যাবতীয় জল্পনার সূত্রপাত। সেদিন কি বলেছিলেন সুকান্ত মজুমদার, আবার সুকান্ত মজুমদারের করা মন্তব্যের প্রেক্ষিতে সেদিন শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, সেটাও দেখাবো। বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে, ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম। আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম, সবাই দেখেছেন। আর আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই, তা আমি বিরোধী দলনেতা, আমার কাজ সম্পর্কে সচেতন। আমি আপনার কাছে যার কথা আপনি বললেন, যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে, আমি দিতে পারবো। আমি কেয়া ঘোষের কাছে আসবো। কেয়াদি, একেবারে টার্গেট ফুলফিল করার থেকে অনেকটা দূরে থামতে হয়েছে বিজেপিকে, যেরকম একটা পরিস্থিতিতে সদস্য সংগ্রহ অভিযানে 1 কোটি টার্গেট একদম অমিত শাহ এসে দিয়ে গেছিলেন, ধারে কাছে পর্যন্ত আপনারা পৌঁছতে পারেননি। সক্রিয় সদস্য 1 লক্ষ টার্গেট ছিল, সেখানে বোধহয় নির্ধারিত সময়ের মধ্যে 45,000-এর সেই গণ্ডিও আপনারা পেরোতে পারেননি। আচ্ছা, এরপর সাম্প্রতিক 10টি বিধানসভা উপনির্বাচনে বিজেপি মুখ থুবড়ে পড়েছে। এই অবস্থায় আমি বলছি, অঙ্গীকার করা, প্রতিশ্রুতি দেওয়া যে 26-এ পরিবর্তন হবে, তারপর যদি যারাই পরিবর্তন আনার মূল কাণ্ডারি তাদের মধ্যে যদি দূরত্ব তৈরি হয়, স্বপ্নটা কি স্বপ্নই থেকে যাচ্ছে না? না, বিষয়টা হলো প্রথমে হচ্ছে এই তথ্যগুলো আপনি কোথা থেকে পেলেন যাই না, কোথায় ধারে কাছে আসতে পারিনি, 1 লক্ষ টার্গেটের 45,000 পূরণ হয়নি, এই তথ্যগুলো এগুলো আমি জানি না, মানে এই বিশ্বস্ত সূত্র বা রাজনৈতিক মহল থেকে নেবেন না, আমাদের কাছ থেকে নেবেন। একদম প্রপার তথ্য আপনাকে দিয়ে দেবো, পাঠিয়েও দেবো, এক্স্যাক্টলি কত লক্ষ, কত হাজার, কত আমি বলছি আমরা টার্গেটের অত্যন্ত অনেক কাছে চলে গেছি। হ্যাঁ, অবশ্যই যেটা টার্গেট থাকে তার একদম পুরোপুরি করা যায় না, সেটা স্বাভাবিকভাবে করা থাকে, আমরা কাছাকাছি পৌঁছেছি এবং অত্যন্ত খুশি হয়েছেন আমাদের শীর্ষ নেতৃত্ব, এটা অন্য বিষয়, এটা সাংগঠনিক বিষয়। এবারে চলে এসে আপনি যে তুলে ধরলেন দুজনের কথা, সুকান্ত মজুমদার একদম সঠিক কথা বলেছেন। শুভেন্দু অধিকারী দেখুন, উনি হচ্ছেন বিরোধী দলনেতা, অর্থাৎ তিনি হচ্ছেন শ্যাডো চিফ মিনিস্টারের যে কাজ যেগুলো করতে পারছেন না, শুভেন্দু অধিকারী করছেন। রিঙ্গাল ল্যাকটেটে মানুষ মারা যাচ্ছে, মেয়েরা, নতুন প্রসূতি মা মারা যাচ্ছে, মুখ্যমন্ত্রী তিনি এখন উত্তরবঙ্গে গিয়ে উনি শাক বাজাচ্ছেন, শুভেন্দু অধিকারী যাচ্ছেন। আমি বলছি এই প্রশ্নটা যদি তৃণমূলের তরফ থেকে আসতো সেটা অন্য ব্যাপার। এখন যদি একেবারে রাজ্য সভাপতি যদি বলেন যে বিরোধী দলনেতা সাংগঠনিক বৈঠকে কমফোর্টেবল ফিল করেন না, তো সেখানেই তো প্রশ্নটা বা জল্পনাটা তৈরি হয়। একদম সঠিক কথা বলেছেন সুকান্ত বাবু, যে লম্বা বৈঠকে ওনার অনেক কার্যক্রম, অনেক কর্মসূচি থাকে, উনি হচ্ছেন মানুষের আওয়াজ। বিরোধী দলনেতা মানে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি নয়, বামেদেরও কিছু হলে শুভেন্দু অধিকারী যাবেন, কারণ উনি বিরোধী দলনেতা, এইখানেই তফাৎ। আর কেউ কথা বলছেন কুণাল ঘোষ, যে দলের গোষ্ঠী কোন্দলে মানুষকে খুন করা হয় দুলাল সরকার, যে দলের গোষ্ঠী কোন্দলকে মানুষকে পুড়িয়ে মারা হয় বকটুই, যে দলের গোষ্ঠী কোন্দলে খুনের চেষ্টা করা হয় স্বরূপ ঘোষ, সুশান্ত ঘোষ, আমি বলছি যে দলের গোষ্ঠী কোন্দলে জন বার্লা মুখ্যমন্ত্রীর মিটিং এ থাকেন। সবথেকে শেষ কথা বলে দিই সুব্রজিৎ, যে দলের গোষ্ঠী কোন্দলে সুকান্ত মজুমদারের ছবিতে লাথি মারা হয়, আমি বলছি সেটাও সমানভাবে বলুন। শেষ কথা বলে দিই ভাই, মানুষকে পুড়িয়ে মারা হয় না, মানুষকে মানুষের তার ক্ষোভের বহিঃপ্রকাশ থাকতে পারে। এক সেকেন্ড আমি লাস্ট কথাটা বলে দিই, এখানে সুকান্ত মজুমদার বনাম শুভেন্দু অধিকারী নয়, এখানে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার করবেন সরকার, আমি উত্তর দেব পরে। এবার একটু না বললেই হবে না, নেতাজি এসে গেল। The secret of political understanding is to look more strong than what you really are. তুমি যা আছো, রাজনৈতিক দর কষাকষির রহস্য হলো তুমি যা আছো তার থেকে তোমাকে বড় করে দেখানো।
এই বড় করে দেখানো একটু আগেই দেখালেন, ওই যেটা মমতা কেয়াদি, ব্যানার্জিকে দেখানো হয়। পরিষ্কার বড় করে বাংলার দেখালেন, আমরা মনীষী, সমস্ত বাংলার মনীষী ফুলফিল করে করেছি, দেখানো কেউ হয়। করেনি। আর যে বলুন না, শুভ্র বারবারই মমতা বলছে ব্যানার্জিকে এরকম আসলে দেখানো হয়। 1 কোটি মা সারদা, সদস্যতার ভগিনী 45 নিবেদিতা, লক্ষ পর্যন্ত হয়নি। এবার কি দেখাবে? সে গান্ধীজি, শুভেন্দু অধিকারী হোক, নেতাজি কি দেখাবে? আরে এক ছিল নেতাজি, এক হচ্ছে পেঁয়াজ। সত্যি কথা বলুন মজুমদার না। হোক, কেউ পারেনি। আজকে আমি আপনাকে শুধু একটা শুধু কথা বলছি, বলছি শূন্য এক থেকে শূন্য নেতাজি, কলসি এখন বাজছে, হচ্ছে পেঁয়াজি, আর শূন্য কোনো কথা কলসি বাজছে, কল্পনার সত্য রাজ্য দেখাচ্ছে। সুতরাং ওই যা নিজে তার থেকে আরে বড় করে আপনাদের দেখাচ্ছে। উন্নয়ন ঢেলে পড়েছে, আরে, উন্নয়ন ভেঙে যাচ্ছে, উন্নয়ন ভাঙো। উন্নয়ন পুড়ে আজকে যাচ্ছে। এই প্রাসঙ্গিক উন্নয়ন আমি পুড়ে বলছি যাচ্ছে। উন্নয়ন নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন একটা ছবি নিঃসন্দেহে অত্যন্ত উদ্বেগ বাড়াচ্ছে। আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসার আগে এই ছবিটা অবশ্যই দেখাতে চাইবো, সেটা হচ্ছে পুলিশ আইন শৃঙ্খলার প্রশ্ন যেখানে আসে, একেবারে আইন শৃঙ্খলার যাদের রক্ষা করার দায়িত্ব সেই পুলিশ যখন আক্রান্ত হয় একবার নয় একাধিকবার, তখন উদ্বেগটা অত্যন্ত বেশি মাত্রায় হয়। পুলিশ আবার আক্রান্ত হচ্ছে, এই ছবি হচ্ছে মালদার কালিয়াচকে, যেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে। বেআইনি কাপ সিরাপ উদ্ধার করতে গিয়ে আজকে আক্রান্ত হচ্ছে পুলিশ। আপনাদের খেয়াল থাকবে গোয়ালপুকুরে যেভাবে বন্দি বন্দুক জোগাড় করে তারপর পুলিশকে গুলিবিদ্ধ করে চম্পট দিয়েছিল, তারপরে সেই ঘটনা রেশ কাটতে না কাটতে এবার পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে এই ঘটনা। আমি পরপর কতগুলো ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে ডোমকলে আপনারা জানবেন যে একেবারে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, বন্দিকে ছিনতাই করে নেওয়ার চেষ্টা অভিযোগ উঠেছিল। ভাঙড়ে দেখা গেছিল, কুলতলিতে, গড়িয়াতে, আর আজকে কালিয়াচকে দেখা যাচ্ছে যে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। আমার মূল প্রশ্ন হচ্ছে একেবারে পুলিশের পার্টে। আমি বলছি কোথায় খেয়াল রাখতে হবে। এই কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী পর্যন্ত মালদায় গেছিলেন এবং তিনি বলছেন মালদার রাজনীতিটা আমি বুঝি না। মালদাতে কেন বারবার এত অস্ত্রের ঝঞ্ঝানি দেখা যাচ্ছে? উর্দিকে কি তাহলে ভয় করা ছেড়ে দিয়েছে দুষ্কৃতীরা? সলিল ভট্টাচার্য, দেখো, গোয়ালপুকুরের ঘটনা বলো, ডোমকলের ঘটনা বলো, এবং গোয়ালপুকুরে যে পুলিশের রিটালিয়েটরি অ্যাক্ট, অর্থাৎ রাইট অফ অ্যাপ্লিকেশন অফ রাইট অফ এক্সারসাইজ অফ প্রাইভেট ডিফেন্স, এটা কিন্তু খুব একটা ইম্প্যাক্ট কিন্তু এই দুষ্কৃতীদের মধ্যে পড়েনি। যদি পড়তো তাহলে কিন্তু উইদিন এ স্প্যান অফ 7 days, 7 দিনের মধ্যে আবার পুলিশের প্রতি একটা ফায়ারিং শুট আউট আবার হতো না। তাহলে কিন্তু দুষ্কৃতীদের মনোবলটা এতটাই কঠিন হয়ে গেছে যে এই যে এনকাউন্টার যেটা হয়েছে বা এক্সারসাইজ অফ রাইট অফ প্রাইভেট ডিফেন্স করে সেই আসামিকে মেরে ফেলা হয়েছে বা এনকাউন্টারে মারা গেছে, সেটা কিন্তু দুষ্কৃতীদের মধ্যে বা দুষ্কৃতীদের অ্যাক্টিভিটিসে কোনো রকম ইম্প্যাক্ট আসেনি। আমার একবার দৃঢ় বদ্ধমূল ধারণা, নাহলে এই ঘটনা ঘটতে পারে না। এই ঘটনা ঘটেছে কারণ দুষ্কৃতীরা কিন্তু অদম্য এবং আনপ্রিভেন্টেড, আনকন্ট্রোলড। খালি মালদা বলো, গোয়ালপুকুর বলো, ডোমকল বলো, ফারাক্কা বলো, যেখানেই বলো, মুর্শিদাবাদ বলো, ক্যানিংয়ে বলো, ক্যানিংয়ে পর্যন্ত থানার মধ্যে ঢুকে আসামি ছিনতাই করে নিয়ে বেরিয়ে গেছে, ক্যানিংয়েও হয়েছে ঘটনা। সুতরাং এটা কিন্তু চারিদিকে একদম আনপ্রিভেন্টেডলি হচ্ছে, এটা কিন্তু বাধাহীনভাবে হচ্ছে। সুতরাং এটা কিন্তু খুব একটা দুষ্কৃতীদের মধ্যে বা তাণ্ডবের মধ্যে অপরাধীদের অ্যাক্টিভিটিস, আমি বলছি তার মানে পরিস্থিতি আমি বলছি উল্টো হয়ে যাচ্ছে নাকি? তার মানে পুলিশ এবার দুষ্কৃতীদের ভয় পাবে, এইরকম জায়গায় পরিস্থিতি যাচ্ছে পার্থদা? কার্যত সেটাই বোধহয় হতে চলেছে। এই কারণের জন্য যে কয়েক সপ্তাহ আগে আমাদের শহরের মহানাগরিক ফিরাদ হাকিম তিনি বলেছিলেন যে ওই কাউন্সিলরকে, কসবার কাউন্সিলরকে দিনে দুপুরে যখন গুলি করতে এসেছিল তখন পুলিশের উদ্দেশ্যে উনি বলেছিলেন যে অ্যাক্ট নাও বলে এই চিৎকারটা করেছিলেন। ফলে তারপর থেকে পুলিশের অ্যাকশন আমরা কেউ দেখিনি, কিন্তু পুলিশ যেভাবে আক্রান্ত হচ্ছে সেটা আজকের হচ্ছে আমাদের চোখ আবার খুলে দিল। এই আসলে আপনি যে প্রশ্নটা করছিলেন যে এই যে দুষ্কৃতি, সেটা কাপ সিরাপ হোক, সিন্ডিকেট রাজ হোক, সেটা বাড়ি ভাঙার আমি বললাম এই প্রমোটাররা হোক, দুষ্কৃতির যে বাস্তুতন্ত্র বলতে যা বোঝায়, এই যে এতগুলো বেআইনি বাড়ি আপনি আলোচনা করছিলেন শহরে উঠছে, এটা এমনি উঠছে, পুলিশ জানে না কিছু, পুলিশ আসলে এই ইকোসিস্টেমটার পার্ট হয়ে যায়, কাপ সিরাপের সিস্টেমের পার্ট হয়ে যায়। আপনি বলছেন তার মানে এই যে বাগুইয়াটির ওই যে কাউন্সিলর যে প্রমোটারকে পিটিয়েছিল, পুলিশ জানে কোথায় আছে? অবশ্যই। এবার আমি বলছি মালদাতেও যে ঘটনা ঘটেছে, পুলিশ আক্রান্ত হওয়ার 2 সপ্তাহ আগে মালদা শহরের তৃণমূলের জনপ্রিয় নেতা তিনি শুট আউটে মারা যাচ্ছেন। আমি বলছি এবং মারা যাচ্ছেন তৃণমূলীদের হাতে, মারা যাচ্ছেন এবার বলছি যে দুষ্কৃতীদের হাতে। ফলে এই যে তৃণমূলের সাথে তৃণমূলের যোগ, তৃণমূলের দুষ্কৃতি যোগ, এই সবটাই প্রোটেক্টেড হচ্ছে পুলিশের দ্বারা, এবং পুলিশ জানতেন এবং তার স্ত্রীও বলেছিলেন আপনার মালদার ক্ষেত্রে যে পুলিশের একটা অংশ আছে। ফলে পুলিশ যদি দুষ্কৃতীদের সাথে আমি বললাম যে হাত মিলিয়ে থাকে তাহলে পুলিশের নিষ্কৃতি। আমি বলছি পুলিশের কথা বারবার বলছেন, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠবে, তবে এক্ষেত্রে কলকাতা পুলিশ নয়, আমি এখানে মুম্বাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন কি ঠাড়ে ঠোড়ে তুলে দিচ্ছেন ধৃতের বাবা। তিনি নন যিনি ইনি,
মোদ্দা কথা হচ্ছে সেফ আলী খানের ওপর হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছিল তিনি তার ছেলে নন, পুলিশ যাকে অ্যারেস্ট করেছে তিনি তার ছেলে। ধৃতের বাবা সেফ আলী খানের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত ধৃতের বাবা কি বলেছে একবার আপনারাও শুনুন। ছবিটা, যেটা একটা ছবি আপনাকে পাঠিয়েছি, ওই ছবিতে দুটো ছেলে আছে, সেই ছবিটাকে কি আপনি ভালোভাবে দেখেছেন? আমি তো দেখেছি, এখানে ভালো করে দেখলাম যে তার চুল অনেক বড়, সামনে চোখ ঢেকে যায়। হ্যাঁ, কিন্তু এইরকম চোখ ঢাকা ছবি চুল আমার ছেলে রাখে না। আমি বলছি যে চুলটা ওর মাথায় সামনের দিকে আছে, যেটা আপনি বলছেন যে ঢাকা আছে, কিন্তু চুলগুলো কাটিয়েছিল চুলগুলো। না, সেটা তো বলতে পারি না। তারপরে আচ্ছা, তো আপনি যে বলছেন যে দুটো ছেলে ফটোতে দুটোই আলাদা, মানে যেটা অ্যারেস্ট হয়েছে সেটা আপনার ছেলে শরীফুল? হ্যাঁ, ইয়েস। আর যেটা সিঁড়ি থেকে নামছে সেটা ওই যে চুল দেখে, মানে ওই রকম চুল আমার ছেলে রাখে না, এবং চেহারা অন্য ধরনের একটু দেখা যায়। না সলিলদা, তাহলে তো এই প্রশ্নটা তুলে দিলেন ধৃতের বাবা যে শরীফুল আদৌ সেফ আলী খানের উপর হামলাকারী কিনা। দেখো, উনি কোথায় আছেন এখন? উনি কি বম্বেতে আছেন, না কলকাতা আছেন, না কোথায় আছেন? উনি বাংলাদেশে আছেন। এবং উনি কি জানেন যে ওনার ছেলে বাংলাদেশ থেকে চলে এসে ওয়েস্ট বেঙ্গল হয়ে বা চিকেন নেক্স হয়ে গিয়ে তারপরে দিল্লি হয়ে তারপরে মুম্বাই গেছে, মাঝখানে ওয়েস্ট বেঙ্গল ভিজিট, জানেন না উনি? বহুদিন উনি ট্র্যাক রাখেননি। দেখো, বম্বে পুলিশ কিন্তু ক্রিমিনালকে ক্রাইমের সঙ্গে যদি কানেক্ট করে থাকে, এক। 2 নম্বর হচ্ছে যে তার যে সিসিটিভি ফুটেজের মুখের চেহারার পরিবর্তন হতে পারে, পাশাপাশি ওর একটা ছবি নিয়ে যদি পাশাপাশি বসিয়ে যদি কম্পেয়ার করা যায়, সেটা এক। সায়েন্টিফিক এভিডেন্স যেভাবে 6 বার স্ট্যাপ করেছে, নিশ্চয়ই ব্লাড স্টেন কোনো শার্ট বা ওয়ারিং অ্যাপারেন্স কিছু রিকভারি হয়েছে, তার সঙ্গে তার ব্লাড গ্রুপ ম্যাচ করলো কিনা, অপরাধের পুনর্মূল্যায়ন করলো কিনা পুলিশ, তার আগে কিন্তু আমাদের কোনো বদ্ধমূল কোনো ধারণা আমাদের উপস্থিত হওয়া যায় না। একটা সবচাইতে বড় কথা যে একটা তোমার সন্দেহের উদ্রেক হয়েছে, যেহেতু বাবা বলছেন, বাবা তো বলবেই, সেলফ ডিফেন্স সেও বলবে এবং বাবাও বলবে। না, এবারে পুলিশের তদন্তের দিকে নিঃসন্দেহে আমাদের নজর রাখতে হবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দ।